দেশের দায়িত্ব পালন করছে। প্রশ্নবিদ্ধ করে চক্রান্ত করার মধ্য দিয়ে একটা দীর্ঘদিনের আন্দোলন, একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের নতুন সরকার এসেছে, তদারকি সরকার, অন্তর্বর্তী সরকার। তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবার চাইবে বাংলাদেশকে নিজেদের মতো করে তৈরি করতে, অর্থাৎ যেখানে যেখানে যা যা খামতি ছিল, যে কারণে রোষ ছিল, ক্ষোভ ছিল মানুষের মধ্যে, সেই সব যেন না থাকে। যেখানে যেখানে সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে নতুন সরকার পরবর্তীতে নির্বাচনের ব্যবস্থা করবে। কারণ নির্বাচন প্রক্রিয়ার উপর থেকেই আস্থা উঠে গিয়েছিল মানুষের। নতুন করে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করবে, ততদিন পর্যন্ত দেশ যাতে সুষ্ঠুভাবে চলে, দেশের সব কিছু অর্থনীতির দিক থেকে শুরু করে, সমাজতন্ত্রের দিক থেকে শুরু করে, বড় রাষ্ট্রনীতির দিক থেকে শুরু করে সব কিছু যাতে ঠিকঠাক চলে, সেই জায়গাটা দেখবে। তো এখানে এই সব কিছু ঠিকঠাক হতে বা স্বাভাবিক হতে কিছুটা সময় তো লাগবে। সেই সময় অবশ্যই তারা পাবেন, কারণ বাংলাদেশের মানুষ দেখেছেন যে কি পরিস্থিতিতে, কিভাবে যুদ্ধকালীন প্রস্তুতিতে একটা সরকার গঠন করা হয়েছে, একটা উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে, যারা ঠিকঠাকভাবে দেশ কোন পথে এগোবে সেই সব কিছু নীতি নির্ধারণ করবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরই মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অর্থনীতি। তো দেশে কোথাও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে কি, এইরকম আশঙ্কার কথা অনেক তাবড়ো তাবড়ো অর্থনীতিবিদরা করছেন। কেন তারা এরকম আশঙ্কার কথা বলছেন? কেন তাদের মনে হচ্ছে যে একটা অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, সাময়িক কিন্তু তৈরি হতে পারে? কেন তাদের মনে হচ্ছে? এখানে কয়েকটা ঘটনা পরম্পরার কথা বলতে হয়। প্রথমত, কর্মকর্তাদের চাপের মুখে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান। কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা তিনিও পদত্যাগ করেছেন। আসলে সরকার পরিবর্তনের পর একদল বিক্ষুব্ধ কর্মকর্তা তারা পথে নেমেছিলেন। তারা চেয়েছিলেন যে এই পুরো সিস্টেমের একটা পার্ট হিসেবে বিভিন্ন ব্যাংকের মাথায় প্রচুর এমন কিছু মানুষ বসে রয়েছেন যারা অযোগ্য, যারা স্বার্থপর, যারা শুধু নিজেদেরটুকু বোঝেন, যারা দশের কথা ভাবেন না, দেশের কথা ভাবেন না। তো তাদের দাবি ছিল যে এই মানুষগুলোকেও সরাতে হবে। পুরো সিস্টেম যখন সরানো হচ্ছে, পুরো সিস্টেম যখন নতুন করে সংস্কার করা হচ্ছে, যখন প্রধানমন্ত্রীকেই স্টেপ ডাউন করানো হচ্ছে, তো তারপর যারা যারা রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে তাদের কেন সরানো হবে না? তো বিভিন্ন ব্যাংকের মাথায় যারা রয়েছেন বা যারা উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদেরও কেন সরানো হবে না? তো অবশেষে চাপের মুখে পড়ে তারা পদত্যাগ করেছে। আর এইখান থেকেই নতুন সমস্যা তৈরি হয়েছে। যদি সবাই পদত্যাগ করেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন ব্যাংকের, তাহলে এবার বিভিন্ন সিদ্ধান্ত কারা নেবেন? লোন থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকে এত মানুষের এত টাকা রয়েছে, এত মানুষের এত দায়িত্ব নিয়ে রেখেছে ব্যাংকগুলি, সেই ব্যাংকগুলি তাহলে পরিচালন কমিটি কি হবে? অনেকেই চাইছেন যে ভিতর থেকে বাইরে থেকে পুরোপুরি সংস্কার, অর্থাৎ এই পুরো পরিচালন কমিটি এবং পুরোটাই বদলে দিতে। কিন্তু রাতারাতি তাকে বদলে দেওয়া সম্ভব? এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন সরকারের যিনি আর্থিক উপদেষ্টা তার কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই চ্যালেঞ্জ তাকে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব নিতে হবে, যাতে একটা আর্থিক স্থিতাবস্থা আসে। অর্থনৈতিক স্থিতাবস্থা আসা ভীষণভাবে জরুরি। তার কারণ গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে ঝড়ঝাপটা সামলেছেন মানুষ, বাংলাদেশের উপর দিয়ে যেরকম ঝড়ঝাপটা গিয়েছে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, অশান্তির ঘটনা ঘটেছে, জনরোষ দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। সেই সব জায়গা থেকে স্থিতাবস্থা আনতে গেলে আর্থিক স্থিতাবস্থা সবচেয়ে বেশি জরুরি। তো অর্থনৈতিক স্থিতাবস্থা আনা এই মুহূর্তে এই তদারকি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক উপদেষ্টার জন্য। তো এই অর্থনৈতিক স্থিতাবস্থা আনতে গেলে কি করা উচিত?
না, বিশেষজ্ঞরা বলছেন যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, যে রোড ম্যাপ ধরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, বা দেশের অর্থনীতির একটা স্থিতাবস্থা আসবে যেখান থেকে অর্থনীতিকে আরও উপরে তুলে নিয়ে যেতে হবে। তো এই রোড ম্যাপ তৈরি করাটা খুব জরুরি, এবং এই রোড ম্যাপ তৈরি করে সেই রোড ম্যাপ অনুযায়ী কাজ করাটা খুব জরুরি। মনে রাখতে হবে হাতে সময় কম, খুব কম সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে এই রোড ম্যাপ তৈরি করে সেই রোড ম্যাপকে বাস্তবায়িত করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তাহলে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আর্থিক উপদেষ্টা, তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত গভর্নর সালেউদ্দিন আহমেদ, যার উপর ভরসা রেখেছেন ছাত্ররা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একসময় দীর্ঘদিন ধরে, তার মানে তিনি দেশের অর্থনীতি নিয়ে কাজ করে এসেছেন, এবং শুধু কাজ করে আসেননি, অনেক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। একটা দীর্ঘ সময় ধরে তিনি দেশের অর্থনৈতিক স্থিতাবস্থা বা অর্থনৈতিক গ্রোথ, যাকে ইকোনমিক গ্রোথ বলা হয়, সেই দিকটা তিনি নজরে রেখেছেন। তার পক্ষে কাজ করা সহজ হবে, কিন্তু তাকে এটাও মাথায় রাখতে হবে যে কপিবুক রুল বলে কিছু নেই। এখন যে পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে এর আগে বাংলাদেশ কখনো আসেনি। বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি এর আগে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের অর্থনীতির সঙ্গে যদি সামঞ্জস্য রেখে কাজ করতে হয়, বা সেখানে অর্থনৈতিক স্থিতাবস্থা আনার জন্য দ্রুত কী পরিকল্পনা করতে হয়েছে, সেগুলো যদি মাথায় রেখে কাজ করতে হয়, তাহলে ওই যে কপিবুক রুল নেই। কারণ ইতিহাসে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি। এক একটা দেশে ঘটেছে, সেই দেশগুলোর ক্ষেত্রে অন্যরকম অর্থনৈতিক পরিকাঠামো অন্যরকম, অর্থনৈতিক স্থিতাবস্থার সেখানে উদাহরণ অন্যরকম, নমুনা অন্যরকম। তো বাংলাদেশের সঙ্গে সেটা খাপ খাওয়ানো সম্ভব নয়, কিন্তু একজন দক্ষ অভিজ্ঞ মানুষ নিশ্চয়ই পারবেন। ছাত্ররা বিশ্বাস করেছেন তার উপর, দেশের মানুষ তার উপর ভরসা রেখেছে। সুতরাং অর্থনৈতিক সাম্য বা স্থিতাবস্থা খুব দ্রুত বাংলাদেশে আসবে। আর আসবে নাই বা কেন? একবার ভেবে দেখুন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা তদারকি সরকারের একেবারে মাথায় কে রয়েছেন? সারা পৃথিবীকে অর্থনীতির একটা নতুন দিশা দেখিয়েছেন যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছেন যে অর্থনৈতিক স্তর কিভাবে উন্নীত করা যায়। অর্থনীতিতে তার যে দক্ষতা, তা নিয়ে সারা পৃথিবীর মানুষের কারো কোথাও কোনো সন্দেহ নেই। সেই মানুষটা নিজের দেশের অর্থনৈতিক সংস্কারের একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন, সেটাই তো স্বাভাবিক। তো তিনি একটা কোনো মডেল তৈরি করবেন, নিঃসন্দেহে একটা কোনো মডেল তৈরি করবেন, যে মডেলের হাত ধরে দ্রুত বাংলাদেশে অর্থনৈতিক স্থিতাবস্থা তৈরি হবে। সারা বিশ্বের অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের নজর রয়েছে যে নতুন মডেল কি হবে, যে মডেলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি।